আগের ভিডিওতে পোলার প্রোটিক দ্রাবক নিয়ে আমরা আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছ। পোলার প্রোটিক দ্রাবকে SN1 বিক্রিয়া খুব ভালোভাবে সংঘটিত হচ্ছিল। আজকে আমরা শিখব যে পোলার অ্যাপ্রোটিক দ্রাবক। পোলার অ্যাপ্রোটিক দ্রাবকটা কী এবং এই দ্রাবকে কোন বিক্রিয়াটা ভালোভাবে সংঘটিত হবে বলার অপেক্ষা রাখে না। নিশ্চয়ই SN2 বিক্রিয়াই ভালোভাবে সংঘটিত হবে, কারণ পোলার প্রোটিকে যদি SN1 হয়, পোলার অ্যাপ্রোটিক দ্রাবকে কিন্তু SN2 হওয়ার চান্সটাই বেশি। এখানে তাহলে আমি লিখছি যে SN2 বিক্রিয়া সংঘটিত হয়, SN2 বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে পোলার অ্যাপ্রোটিক দ্রাবকে SN2 বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে কেন সংঘটিত হয় তার উত্তরটা আমাদের জানতে হবে। কেন সংঘটিত হয় সেটা জানার আগে জানতে হবে পোলার অ্যাপ্রোটিক দ্রাবকটা কী। তো পোলার কথাটার মানে আমরা আগের দিন শিখেছি, পোলার হবে ধ্রুবীয় হবে, প্লাস মাইনাস একটা মেরু থাকবে। অ্যাপ্রোটিক, অ্যাপ্রোটিক মানে বলছে যেখানে এবার H+ কোনো উপস্থিতি থাকবে না। প্রোটিকে যেমন একটা প্রোটন থাকছিল, একটা H+ বা H থাকছিল, অ্যাপ্রোটিকে কিন্তু কোনো প্রোটন থাকবে না, ঠিক আছে, H+ থাকবে না। H থাকতে পারে, H+ থাকবে না। যে H+ বের হবে এমন কোনো পার্ট কিন্তু থাকবে না। এবার দেখো পোলার অ্যাপ্রোটিক দ্রাবকটা তাহলে কি, একটা উদাহরণের সাহায্যে শিখি আমরা। তাহলে উদাহরণ পোলার অ্যাপ্রোটিক দ্রাবকের সবচাইতে ভালো উদাহরণ মনে রাখবে অ্যাসিটোন। অ্যাসিটোনের সংকেত নিশ্চয়ই জানো, CH3 CO CH3, এর নাম হচ্ছে অ্যাসিটোন। অ্যাসিটোন এই অ্যাসিটোনে কিন্তু H+ নেই। কীভাবে? আমি যদি লক্ষ্য করি যে CH3 এখানে তো হাইড্রোজেন আছে, CH3 এখানে হাইড্রোজেন আছে, কিন্তু এখানে কিন্তু কোনো H+ নেই, কারণ এই কার্বনের হাইড্রোজেনগুলো কিন্তু কোনোদিন প্লাস হয়ে বেরোয় না। এটা আমরা আগেও জেনেছি, ঠিক আছে। এগুলো কিন্তু বেরোয় না, কারণ H+গুলো সেইভাবেই বেরোয় এবং সেখানেই বেরোয় যারা তড়িৎনাত্মক মৌলের সঙ্গে যুক্ত থাকে, যেমন ফ্লোরিন, অক্সিজেন বা নাইট্রোজেনের সঙ্গে যে সমস্ত হাইড্রোজেনগুলো যুক্ত থাকে তারা H+ হিসেবে নির্গত হতে পারে, ঠিক আছে। তাহলে পোলার অ্যাপ্রোটিক দ্রাবক CH3 CO CH3, অ্যাসিটোন আছে, DMF আছে, ডাইমিথাইল ফর্মামাইড আছে, DMSO আছে, ডাইমিথাইল সালফক্সাইড আছে, বিভিন্ন যৌগ আছে। আমরা অ্যাসিটোনটা মনে রাখবো, অ্যাসিটোনটা মনে রাখা সহজ। আর ডাইমিথাইল সালফক্সাইড এইটা অ্যাসিটোনের মতনই দেখতে, এটা মনে রাখাও সহজ। ডাইমিথাইল সংকেত হচ্ছে এইটা CH3 S11O CH3, এই যে ডাইমিথাইল সালফক্সাইড, দেখো অ্যাসিটোনের মতনই দেখতে। সিওর জায়গায় রয়েছে SO, দুটো CH3 জায়গায় দুটো CH3 আছে, ঠিক আছে, ডাইমিথাইল সালফক্সাইড। তাহলে দেখো যে এরা SN2 বিক্রিয়ায় কীভাবে ভালোভাবে সংঘটিত হচ্ছে এটা আমরা বুঝি। তাহলে এটা বুঝতে গেলে আমাদের সেই আবার ফিরে যেতে হবে যে SN2 বিক্রিয়ার যে আমরা মেকানিজম শিখেছিলাম, আমরা যে ক্রিয়াকৌশল শিখেছিলাম, সেই ক্রিয়াকৌশলে একটু মনে করো তো, SN2 বিক্রিয়া কিন্তু একটি ধাপেই কিন্তু সম্পন্ন হয়ে যাচ্ছিল, একটি ধাপেই। এবং একটি ধাপেই প্রথমেই কিন্তু 16 RD স্টেপে, প্রথমেই 16 RD স্টেপ হচ্ছিল এবং সেখানেই কিন্তু নিউক্লিওফাইলের অ্যাটাকটাও কিন্তু হচ্ছিল, নিউক্লিওফাইলের অ্যাটাকটাই কিন্তু প্রথম ধাপে হয়ে যাচ্ছিল। এইবার 16 স্টেপে যদি নিউক্লিওফিলিক অ্যাটাক হয় তখন আমরা কিন্তু নিউক্লিওফাইলকে সাহিত্য প্রদান করতে পারবো না বা করবো না, কারণ নিউক্লিওফাইলকে যদি আমরা সাহিত্য প্রদান করে দিই তখন কেউ যদি স্থায়ী হয়ে যায় তখন কিন্তু কেউ আর বিক্রিয়া করতে চায় না, ঠিক আছে, কেউ কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। ফলে আমরা এবার নিউক্লিওফাইলকে কিন্তু মুক্ত রাখবো, কোনোভাবে সাহিত্য প্রদান করতে দেব না। এইবার যদি H+ এখানে থাকতো, অর্থাৎ পোলার প্রোটিক দ্রাবক যদি নিতাম, সমস্যা কী হতো বলো তো? ওই যে নিউক্লিওফাইলের চার্জ মাইনাস, তাহলে মাইনাস হলে H+ গিয়ে কিন্তু সাহিত্য প্রদান করতে পারতো, যেটা জলের থেকে H+ বা ইথাইল অ্যালকোহল থেকে H+ বা মিথাইল অ্যালকোহল থেকে H+ গিয়ে কিন্তু সাহিত্য প্রদান করতে পারতো। কিন্তু পোলার প্রোটিক আমি নেব না, কারণ আমরা চাইছি এখানে যে নিউক্লিওফাইলকে মুক্ত রাখতে। নিউক্লিওফাইলকে মুক্ত রাখতে হলে এখানে H+ যুক্ত যৌগ নিলে হবে না, ওই জন্য আমরা কিন্তু অ্যাসিটোনকে নিচ্ছি, ঠিক আছে। অ্যাসিটোনে কিন্তু H+ নেই, ফলে ওটা নিউক্লিওফাইলকেও মুক্ত রাখবে। কিন্তু যে কার্বোক্যাটায়ন আছে, যে প্লাস পার্টটা আছে, সেই প্লাস পার্টকে কিন্তু ও সাহিত্য প্রদান করবে। যেমন ধরো কোনো একটা যৌগ যেটা নিউক্লিওফাইল হিসেবে অংশগ্রহণ করবে, ধরো NaCl, NaCl এর Cl- আমরা নিউক্লিওফাইল হিসেবে
নেব, তাহলে আমার তো Na প্লাসকে সাহিত্য প্রদান করতে হবে। ঠিক আছে, সেই Na প্লাসকে কিন্তু সাহিত্য প্রদান করতে পারে অ্যাসিটোন। যেমন কী হবে, ধরো Na প্লাস আছে, Na প্লাসকে যদি সাহিত্য প্রদান করে দেয়, Cl মাইনাস কিন্তু একদম মুক্ত হয়ে গেল, কারণ Cl মাইনাস আর Na প্লাসের ধারে পাশে আসতে পারছে না, ওরা তাহলে দ্রবণের মধ্যে ছুটে ছুটে বেড়াবে, ছুটে ছুটে যদি বেড়ায় তখন SN1 এবং তখন SN2 বিক্রিয়া করতে সুবিধা হবে, SN2 বিক্রিয়া করতে সুবিধা হবে। এই Na প্লাসকে কিন্তু সাহিত্য প্রদান করবে কে, ওই যে অ্যাসিটোনের অক্সিজেনটা আছে সেই অক্সিজেন, কারণ প্লাসকে সাহিত্য প্রদান করতে পারে মাইনাস অক্সিজেন, O+CH3CH3 এইভাবে কিন্তু প্লাসকে চারিদিক আমরা দুটো আঁকছি, এখানে 4টে হতে পারে, 6টা হতে পারে, 8টা হতে পারে, এরা কিন্তু ঘিরে ধরে রাখে এইভাবে। দেখো লক্ষ্য করো ভালো করে, CH3 এবার চারিদিক এই দিক দিয়ে ঘুরে ধরে রাখে, এই দিক দিয়ে ঘুরে ধরে রাখে, তাহলে প্লাসকে সাহিত্য প্রদান করছে। ঠিক আছে, এখানে প্লাসকে কিন্তু সাহিত্য প্রদান করছে, কিন্তু মাইনাসকে মুক্ত রাখছে। নিউক্লিওফাইলকে কিন্তু কেউ সাহিত্য প্রদান করছে না, নিউক্লিওফাইলকে সাহিত্য প্রদান করার মতন কেউ কিন্তু নেই, ফলে এটি কী থাকছে, মুক্ত থাকছে, ফ্রি থাকছে। ফ্রি যদি থাকে তাহলে সহজেই প্রথম ধাপে কিন্তু অ্যাটাক করতে পারবে। ঠিক আছে, আর Na প্লাসকে ঘিরে ধরে রেখেছে, ফলে এখান থেকে যে নিউক্লিওফাইলটা আমরা Cl মাইনাসকে নেব, সেটা Na প্লাসের ধারে পাশে যেতে পারছে না, ফলে বিক্রিয়াটা ভালো হবে। তাহলে তোমরা বুঝলে ভালো করে যে পোলার অ্যাপ্রোটিক দ্রাবক যেখানে H প্লাস থাকবে না, সেই পোলার অ্যাপ্রোটিক দ্রাবকের SN2 বিক্রিয়া ভালোভাবে সংঘটিত হবে, কারণ এখানে নিউক্লিওফাইলকে মুক্ত রাখার প্রয়োজন আছে। আর পোলার প্রোটিক দ্রাবকে SN1 বিক্রিয়া ভালোভাবে সংঘটিত হবে, কারণ ওখানে আমরা প্লাসকে এবং মাইনাসকে উভয়কে সাহিত্য প্রদান করা প্রয়োজন। কার্বোকেটন যেটা সোলার স্টেপে তৈরি হচ্ছে, ওটাকে তো সাহিত্য প্রদান করতে হবেই, এবং তার পরের স্টেপে গিয়ে নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে, সেখানেও আমাদের সাহিত্য প্রদান করতে হবে। এবং সোলার স্টেপে একটা লিভিং গ্রুপ তৈরি হচ্ছে, ওটাও একটা মাইনাস চার্জ, লিভিং গ্রুপটা যাতে ভালোভাবে তৈরি হয়, তৈরি হতে গেলে আমাদের সেখানে সাহিত্য প্রদান করতে হবে। সেই জন্য ওখানে কিন্তু নিউক্লিওফাইলটাকে বা লিভিং গ্রুপটাকে সাহিত্য প্রদান করার জন্যই পোলার প্রোটিক দ্রাবক ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তাহলে SN1 বিক্রিয়া, আমি আবার বলছি, SN1 বিক্রিয়া পোলার প্রোটিক দ্রাবক ভালোভাবে সংঘটিত হবে, SN2 বিক্রিয়া পোলার অ্যাপ্রোটিক দ্রাবকে খুব ভালোভাবে সংঘটিত হবে। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস শিখব, সেটা হচ্ছে বিভিন্ন নিউক্লিওফাইলের গাঢ়ত্ব। নিউক্লিওফাইলের গাঢ়ত্বের ওপর কীভাবে বিক্রিয়ার হার নির্ভর করে সেটা একটু দেখে নিতে পারবো। দেখো ধরো আমরা 3টে নিউক্লিওফাইল নিচ্ছি, যে CH3 মাইনাস OH মাইনাস NH2 মাইনাস, এরা 3জনই নিউক্লিওফাইল। এই যে 3জন নিউক্লিওফাইল আছে, এই নিউক্লিওফাইলগুলিকে বলছে যে এই নিউক্লিওফাইলগুলোর মধ্যে শক্তিশালী কে, তার অর্ডারটা জানতে চাচ্ছে, যে এদের মধ্যে এটা কোনটা বেশি শক্তিশালী, কোনটা একটু কম শক্তিশালী অর্থাৎ দুর্বল, সেইগুলো আমরা একটু জানবো। সেটা কি করে চিনবো নিউক্লিওফাইল দেখে? দেখো, নিউক্লিওফাইল চেনার উপায় কি, নিউক্লিওফাইল চিনতে গেলে আমরা দেখবো যে কারো মাথা মাইনাস আছে কিনা, সেটা দেখলে তো আমরা নিউক্লিওফাইল সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়ে যাবো। এবার নিউক্লিওফাইলের শক্তি দেখো, CH3 মাইনাসে মাইনাসটা কিন্তু কার্বনের মাথায় আছে, OH মাইনাসে মাইনাসটা কিন্তু O এর মাথায় আছে, NH2 মাইনাসে মাইনাসটা কিন্তু N এর মাথায় আছে। ফলে এখানে কার্বনের মাথা মাইনাস, O এর মাথা মাইনাস, N এর মাথা মাইনাস, মাইনাস মানে কিন্তু একটা করে লোন পেয়ার থাকে, অটোমেটিক একটা করে লোন পেয়ার থাকে। তাহলে আমাদের দেখতে হবে যে এই লোন পেয়ার বা ইলেকট্রন বা নেগেটিভ চার্জকে রাখার ক্ষমতা কার বেশি, যে বেশি তড়িৎ ঋণাত্মক তাদেরই মাথায় মাইনাস চার্জ রাখার ক্ষমতাটা বেশি। তাহলে এটা বলো যে কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রন নেগেটিভিটি এর অর্ডারটা কেমন হবে? সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক হচ্ছে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে কি কার্বন। তাহলে অক্সিজেনের যদি তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, তাহলে এর মাথায় মাইনাস চার্জটাও কিন্তু স্টেবল হবে। ঠিক আছে, ফলে এখানে স্টেবিলিটির ব্যাপারটা যদি আমরা বুঝতাম, স্টেবিলিটি তাহলে কার বেশি হচ্ছে? ও এর মাথায় মাইনাস চার্জ কিন্তু বেশি স্টেবল, তারপরে এন এর মাথায় মাইনাস চার্জ স্টেবল, তারপরে সি এর মাথায় মাইনাস চার্জ কিন্তু স্টেবল। ও এর মাথায় মাইনাস চার্জ কিন্তু বেশি স্টেবল। এইবার কোনো একটা নিউক্লিওফাইল যদি আমি একটু আগে যেটা বললাম, কোনো জায়গায় যদি নিউক্লিওফাইল স্টেবল হয়ে যায়, স্থায়ী হয়ে যায়, তখন কিন্তু সেই নিউক্লিওফাইলের ক্ষমতাটা অ্যাকচুয়ালি কমে যায়।
ঠিক আছে, কারণ যে স্থায়ী হবে সে কিন্তু বিক্রিয়া করতে চাইবে না, ঠিক আছে, ফলে তার কোনো দাম থাকলো না। কিন্তু নিউক্লিওফাইলের কাজ হচ্ছে সবসময় বিক্রিয়া করা। তাহলে বিক্রিয়া করবে অ্যাকচুয়ালি কে, যে স্থায়ী কম, ঠিক আছে। কার্বনের মাথায় যে মাইনাস আছে ওর কিন্তু স্থায়িত্বটা কম, দেখো স্থায়িত্ব কম, ফলে নিউক্লিওফিলিসিটিটা বেশি হবে, ঠিক আছে। অতএব নিউক্লিওফিলিসিটি কার বেশি হবে, নিউক্লিওফিলিসিটি কিন্তু CH3 মাইনাস এর নিউক্লিওফিলিসিটি সবচেয়ে বেশি হবে, তারপরে হবে NH2 মাইনাসের নিউক্লিওফিলিসিটি, তারপরে হবে OH মাইনাসের নিউক্লিওফিলিসিটি, ঠিক আছে। OH মাইনাস কিন্তু আমরা এমনি দেখে মনে হচ্ছে যে হ্যাঁ তিনটার মধ্যে তো OH মাইনাসকেই আমরা সবচেয়ে বেশি চিনি, সবচেয়ে ভালোভাবে জানি, কিন্তু OH মাইনাস কিন্তু দুর্বল নিউক্লিওফাইল এইগুলোর সাপেক্ষে। কার্বনের মাথায় মাইনাস চার্জ, এটা কিন্তু আনস্টেবল, কম তড়িৎনাত্মক, ভালোভাবে শুনে নেবে কথাটা, কম তড়িৎনাত্মক মৌলের মাথায় মাইনাস চার্জ স্থায়িত্ব কম হয়, বেশি তড়িৎনাত্মক মৌলের মাথায় মাইনাস চার্জের স্থায়িত্ব বেশি হয়। ফলে স্থায়িত্ব যদি কম হয় নিউক্লিওফিলিসিটি বেশি হবে, কারণ বিক্রিয়া করতে চাইবে, ঠিক আছে। তাহলে নিউক্লিওফিলিসিটির অর্ডারটা খুব ভালোভাবে মনে রাখবে যে অধিক তড়িৎনাত্মক মৌলের মাথায় মাইনাস চার্জ অধিক স্থায়ী, যে যত বেশি স্থায়ী তার নিউক্লিওফিলিসিটি তত কম, কারণ সে বিক্রিয়া করতে চাইবে না, ঠিক আছে। কারণ নিউক্লিওফাইলের কাজ হচ্ছে বিক্রিয়া করা, স্টেবল হয়ে থাকা না। মাইনাস চার্জ যে যত মাথায় কম ধরে রাখবে সে তত ভালো নিউক্লিওফাইল, কারণ নিউক্লিওফাইলের কাজই হচ্ছে মাইনাস চার্জকে দিয়ে দেওয়া। মাইনাস চার্জ কিন্তু সবার মাথাতেই আছে, কিন্তু দেখা যাচ্ছে ও এর মাথায় মাইনাস চার্জ ও কিন্তু সহজে দিতে চাইবে না কাউকে, কারণ ওর তড়িৎনাত্মকতা বেশি, ও মাইনাস চার্জকে ধরে রাখবে, ওর লোন পেয়ারকে ধরে রাখবে, অপরকে দিতে চাইবে না। দিতে যদি না চায় নিউক্লিওফাইলিক ক্যারেক্টারটাও ভালো হবে না। কিন্তু কার্বনের তড়িৎনাত্মকতা কম, ফলে ওর মাথায় মাইনাস বা লোন পেয়ারও বেশিক্ষণ রাখতে পারবে না, ফলে অন্য কাউকে সহজে দিয়ে দেবে, অন্য কোনো ইলেকট্রোফাইলকে সহজে দিয়ে দেবে। ফলে ইলেকট্রোফাইলকে যে যত সহজে লোন পেয়ার বা ইলেকট্রনকে দিতে পারবে সে তত ভালো নিউক্লিওফাইল, ঠিক আছে। তাহলে তোমরা ভালোভাবে বুঝলে আমি আশা করি যে নিউক্লিওফিলিসিটি অর্ডারটা কিন্তু এইভাবে আমরা লক্ষ্য করব যে কোনো যৌগের ক্ষেত্রে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই।